তিন দিনের চীন সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাত 12:30টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এর আগে স্থানীয় সময় রাত 10টা 5 মিনিটে বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন। এবারে চীন সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সাথে। পরে চীন বাংলাদেশকে 1600 কোটি টাকা সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া অবকাঠামো উন্নয়নে 4 ধরনের ঋণ সহায়তা ও আশ্বাস মিলেছে। পায়রা বন্দরসহ দক্ষিণবঙ্গের উন্নয়নে সহায়তার কথা জানিয়েছে শি জিনপিং। বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। পরে তাকে গার্ড অফ অনার দেয় চীনা সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। কোটা সংস্কারের দাবিতে আজ আবারও সড়কে নামবেন আন্দোলনকারীরা। বিকেল 3টা থেকে সারা দেশে গুরুত্বপূর্ণ মোড়ে ব্লকেট কর্মসূচি চলবে। এদিকে বুধবার রাজধানী বেশিরভাগ সড়কেই ছিল তাদের অবরোধ। এতে 8 ঘন্টা বন্ধ থাকে যান চলাচল। আন্দোলনকারীরা জানান, নির্বাহী বিভাগের স্পষ্ট ঘোষণা ছাড়া কর্মসূচি বন্ধ করবেন না তারা। গত 5 জুন সরকারি চাকরিতে কোটা পদ্ধতি পুনর্বহালের রায় দেয় হাইকোর্ট। এরপরেই শুরু হয় শিক্ষার্থীদের আন্দোলন। বুধবার হাইকোর্টের রায়ে 1 মাসের স্থগিতাদেশ দেয় আপিল বিভাগ। এই আদেশের পর শিক্ষার্থীরা জানান, কোটা সংস্কারের জন্য নির্বাহী বিভাগের কাছে দাবি তাদের। সেখান থেকে সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চলবে। নির্বাহী বিভাগের কাছে আমরা সকল গ্রেডে কোটা সংস্কার চাচ্ছি সংবিধান অনুযায়ী। কোটা সংস্কারের দাবিতে বুধবার দিনভর রাজধানীর ফার্মগেট, পল্টন সহ গুরুত্বপূর্ণ অনেক মোড়ে সড়ক অবরুদ্ধ করে রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সব ধরনের বৈষম্যমূলক কোটা যেগুলো বর্তমানে আছে সেগুলোকে একটা যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনতে হবে। যে কোনো কোটাই, মুক্তিযুদ্ধ কোটা হোক বা যে কোটাই হোক, সব মিলে 5%-এর বেশি কোটা থাকবে না কোনো চাকরিতে। 8 ঘন্টা পর সন্ধ্যায় অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। এছাড়া বৃহস্পতিবার বিকেলে সারা দেশে আবার ব্লকেট কর্মসূচির ঘোষণা দেন। বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে, প্রতিটি রাজপথে, প্রতিটি রেল লাইনে শিক্ষার্থীরা বাংলা ব্লকেট কর্মসূচি অব্যাহত রাখবে। শিক্ষার্থীদের এই কর্মসূচিতে ব্যাপক ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলমান কোটা বিরোধী আন্দোলনে চরম ভোগান্তি পোহাচ্ছেন রাজধানীবাসী। বুধবার সকাল থেকে সড়কের চিত্র স্বাভাবিক থাকলেও দুপুরের পর নগরীর অনেক স্থানেই শুরু হয় তীব্র যানজট। পায়ে হেঁটে গন্তব্যস্থলে যেতে দেখা যায় অনেককে। এই ইস্যুর দ্রুত সমাধান চেয়েছেন ভুক্তভোগী নগরবাসী। রাস্তা আটকে রাখছে, তুমি মেডিনোভার যে অ্যাপয়েন্টমেন্টটা নেওয়া আছে, মেডিনোভার না অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, ওইটা মেসেজটা সেন্ড করো আমাকে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ানবাজার অংশে নামার র্যাম্পে আটকে আছে শত শত যান। যাত্রীদের অনুরোধেও মন গলছে না আন্দোলনকারীদের। না, ওরকম বললে তো হবে না, এরকম বললে তো হবে না। তাই বাধ্য হয়েই পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন অনেকে। পুরো গুলিস্তান থেকে এই পর্যন্ত আমরা হাঁটতেছি, আর এখনো সামনে আমাদের হাঁটার রাস্তা। মগবাজার অংশে দীর্ঘ সময় আটকে থেকে এভাবেই যানবাহন নিয়ে ফুটপাতে উঠে সামনে যাওয়ার চেষ্টা অনেকের, যদিও তাতে খুব একটা সুফল মেলেনি। 11টার থেকে নারায়ণগঞ্জ থেকে 3টে বাস রাইখা চলে এসেছি, মমিতে নামাই দিছে। তারপরে আপনার পরে আরেকটা বাসে উঠছে, ওইটার থেকেও নামছে, এখন রিকশা যেতেছি। মহাখালী, ফার্মগেট, শাহবাগ, পল্টন সহ রাজধানীর অন্তত 15টি স্থানে তীব্র যানজটে ঘন্টার পর ঘন্টা ঠায় দাঁড়িয়েছিল যানবাহন। এমন ভোগান্তির অবসান চেয়েছেন সবাই। আন্দোলনের কারণে আরো ক্ষতি হয়েছে, এই যে জাম, সব জায়গায় জাম। আমি গেছিলাম ঢাকা মেডিকেলে আমার বাবুকে আর কি ডাক্তার দেখানোর জন্য। খুবই মারাত্মক কষ্ট হচ্ছে, না জেনে চলে আসছি এদিকে, কিন্তু জানলে আসলে আসতাম না। এই দাবি জানাইছে, এই দাবি পূরণ করার দরকার, কারণ ছাত্রদের এটা যৌক্তিক। পূর্ব নির্ধারিত অবরোধের ঘোষণায় অনেক যানবাহন বের হয়নি। অনেকেই সকাল সকাল ছুটেছেন গন্তব্যের পথে। 8:30 পর থেকে পেশা শুরু হয়, বাট আজকে 8টা থেকে 8:30 এই সময়টা ভালো পেশা ছিল। আল আমিন হক অহন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোটার বিষয়ে আদালতের নির্দেশনা মেনে জনদুর্ভোগ হয় এমন কর্মসূচি পরিহার করতে শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একই অনুরোধ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানও। বুধবার সকালে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এ আহ্বান জানান। বুধবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আন্দোলনরত শিক্ষার্থীদের কোটা সংস্কার নিয়ে আদালতের নির্দেশনা মেনে চলার তাগিদ দেন তিনি। আন্দোলনকারী শিক্ষার্থীদের মানুষের দুর্ভোগ সৃষ্টি হতে পারে এ ধরনের কর্মসূচি পরিহার করে আদালতের নির্দেশনা অনুযায়ী যার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার অনুরোধ করছি। রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগের আরেক অনুষ্ঠানে একই ধরনের আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রীও। ছাত্র বন্ধুদেরকে আমরা বলবো যে আপনারা ধৈর্য ধরে আপনাদের আইনশৃঙ্খলা বাহিনী কিংবা দেশের সরকার আপনাদের বিরুদ্ধে নয়, আমরা আপনাদের শক্তিতেই শক্তিমান। ছাত্ররা আন্দোলন প্রত্যাহার না করলে কি হবে সে প্রশ্নের উত্তর দেন দুই মন্ত্রী। তারা সাড়া দিচ্ছে কি সাড়া দিচ্ছে না এটারও তো একটা সময় লাগে। এই মুহূর্তেই তো এ বিষয়ে আমার মনে হয় মন্তব্য করা সমীচীন। আমরা দেখি, আজকের দিন দেখি, কালকের দিন দেখি। আপনারা ভবিষ্যৎ প্রজন্ম আপনাদেরকে দেশকে নেতৃত্ব দেবেন, আপনাদের ধৈর্য, আপনাদের জ্ঞান, আপনাদের সব কিছুই থাকতে হবে। আপনারা এইরকমভাবে যদি রাস্তায় বসে পড়েন তাহলে তো জনগণের দুর্ভোগ হবে, আপনার বাবা মা, আপনার আত্মীয় স্বজনও সেই দুর্ভোগে পড়বেন। আদালত বাস্তবসম্মত সিদ্ধান্ত নিয়ে রায় দেবে বলে আশা প্রকাশ করে মন্ত্রীরা বলেন, সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত। আদালত থেকে যে নির্দেশনা দিয়েছে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাঞ্চলে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বাড়িতে 5 ঘন্টা তল্লাশি চালিয়েছে দুদক ও জেলা প্রশাসন। বুধবার দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত অভিযান চালানো হয়। এ সময় সাংবাদিকদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। পরে কর্মকর্তারা জানান, ভবনে এসি, ফ্রিজ, টিভি, রান্নাঘরের জিনিসপত্র ছাড়া অন্য কিছু পাওয়া যায়নি। এর আগে বেনজিরের বেশ কিছু সম্পদ জব্দের নির্দেশ দেয় আদালত। সেই নির্দেশনা অনুযায়ী গত শনিবার বাড়িটিতে অভিযান চালিয়ে সিলগালা করে জেলা প্রশাসন ও দুদকের সমন্বিত একটি দল। বাড়িতে ফিঙ্গারপ্রিন্ট লকের কারণে সে সময় ভেতরে ঢুকতে পারেননি কেউ। ভবনটি আসলে একটা আবাসিক ভবন। এখানে আসলে একটা পরিবার থাকলে যেরকম জিনিসপত্রাদি পাওয়া যায় ঠিক সেরকম জিনিসপত্র আমরা পেয়েছি। কিচেনে, রান্নাঘরে অথবা চায়ের কাপ, পাতিল, হাঁড়ি পাতিল, রান্নার ব্যবস্থা, কুকিং সিস্টেম ছিল। বিজ্ঞ আদালতের নির্দেশনা মোতাবেক রিসিভার জেলা প্রশাসক মহোদয়ের কাজে পর্যবেক্ষণ এবং সহায়তা করার জন্য যে ধরনের আদেশ ছিল সেটা তাদেরকে আমরা সেভাবে সহায়তা এবং পর্যবেক্ষণ করেছি। সাদিক এগ্রোর 4টি খাবারের দোকানে বিপুল পরিমাণ ভ্যাট ফাঁকির তথ্য পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। কর্মকর্তারা জানান 10 কোটি টাকার পণ্য বিক্রির তথ্য গোপন করা হয়েছে। এতে ভ্যাট ফাঁকি হয়েছে 1 কোটি 31 লাখ টাকা। এর আগে এনবিআরের ঢাকা উত্তর ও পশ্চিম ভ্যাট কমিশনারেটের কর্মকর্তারা অভিযান চালান, জব্দ করেন প্রতিষ্ঠানগুলোর নথি। পরীক্ষা নিরীক্ষা শেষে ভ্যাট ফাঁকির তথ্য সম্পর্কে নিশ্চিত হন তারা। কর্মকর্তারা জানান, গুলশান, তেজগাঁও, মহাখালী ও মোহাম্মদপুরের 4টি দোকানে অভিযান চালানো হয়। সাদিক এগ্রোর ব্যবসা নিবন্ধন দিয়েই এই খাবারের দোকানগুলো চালানো হচ্ছে। কর্মকর্তারা জানান, 2019 থেকে 23 সালে 4 দোকানে বিক্রি হয় প্রায় 15 কোটি টাকার পণ্য। এতে ভ্যাট আসে 1.5 কোটি টাকা, কিন্তু সাদিক এগ্রো পরিশোধ করে মাত্র 18 লাখ টাকা। ভ্যাট ফাঁকির অভিযোগে সাদিক এগ্রোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান কর্মকর্তারা। রাজধানীতে বাসে চলতে গিয়ে নারীদের হেনস্থা, হয়রানির অভিযোগ কমছে না। কর্মজীবী নারীরা বেশি হেনস্থার শিকার হন, অথচ প্রতিদিনই বাড়ছে কর্মজীবী নারীর সংখ্যা। এদিকে বিআরটিসির দাবি, লোকসান দিয়ে 7টি রুটে 9টি বাস চলছে শুধু নারীদের নিয়ে। আর যাত্রী সংকটের শঙ্কায় আলাদা বাস নামাতে চান না ব্যবসায়ীরা। রাজধানীর তেজগুনি পাড়ার বাসিন্দা বৃষ্টি খানমকে কাজের প্রয়োজনে প্রতিদিনই যেতে হয় ডেমরায়। তাই বাসের জন্য ফার্মগেটে তার এই অপেক্ষা। বাস আসে, বাস যায়, কিন্তু তাতে চড়া যেন যুদ্ধ। নারীদের বাস থাকলে একটা নির্দিষ্ট সিট থাকবে বাসে, এটা আমাদের জন্য খুবই দরকার, যে সিটে বসে আমরা সেফলি যেতে পারবো। বিআরটি এর পরিসংখ্যান বলছে, প্রতিদিন রাজধানীতে সরকারি বেসরকারি প্রায় 4,500 বাস চলে। তবে এর মধ্যে শুধু নারীদের জন্য নির্ধারিত বাস খুবই কম। সিট তো নেই, মেয়েদের দাঁড়ানোর মতো একটা জায়গা নেই, মানুষ পায় না। এটা একটা অবান্তর কথা, এটা আসলে ঠিক না।
বিশ্লেষকরা বলছেন গণপরিবহনে হয়রানির শিকার হন 94% নারী। তাই সরকারি ও বেসরকারিভাবে আলাদা বাস নামানোর তাগিদ তাদের। সেগুলো কিন্তু সব রুটে চলাফেরা করে না। এখন তাহলে আমি মনে করি যে ঢাকা শহরে যদি অন্তত আপনার নারীর জন্য প্রায় 100টা গাড়ি থাকা উচিত। তবে বাস মালিকদের দাবি নারী যাত্রী কম থাকায় আলাদা বাস চালানো সম্ভব না। যাত্রী স্বল্পতার কারণে কোনো পরিবহন ব্যবসায়ী এখানে সেবা দিতে আসবে না। ইনভেস্টটা যদি আমার লসের খাতায় রাখতে হয় তাইলে এখানে হয় সরকার দায়িত্ব নিতে হবে। বিআরটিসি জানিয়েছে নারীদের জন্য লোকসান দিয়ে হলেও সপ্তাহে 5 দিন 7টি রুটে চালানো হচ্ছে 9টি বাস। মহিলাদের কিন্তু ক্যাপাসিটি যে আমার যা আছে সে অনুযায়ী আমরা পাচ্ছি না, এটা কিন্তু আমাদের কিন্তু লস। 65% 70% যাত্রী যদি আমরা পাই তাহলে আমরা মহিলা সার্ভিস আমার 20টা 30টা গাড়ি দেওয়া আগামী নভেম্বর ডিসেম্বর মাসে কোনো সমস্যা হবে না। 1998 সালে চালু হয় বিআরটিসির নারী বাস সার্ভিস। 3 বছরের মধ্যেই তা প্রায় বন্ধ হয়ে যায়। 2018 সালে বেসরকারি বাস দোলনচাপা যাত্রা শুরু করলেও এখন দেখা যায় না। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এক যুগের বেশি সময় পরেও থামেনি চট্টগ্রামে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত 45 জনের স্বজনের কান্না। খেলা দেখে ট্রাকে করে বাড়ি ফেরার পথে চালকের অসতর্কতায় রাস্তার পাশের খাদে পড়ে মারা যান স্কুল শিক্ষার্থী ও অভিভাবকরা। বেপরোয়া গাড়ি চালকের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া সহ বিভিন্ন কারণে সড়কে মৃত্যু থামছে না বলে মনে করেন সচেতন নাগরিকরা। এই আহাজারি 13 বছর আগে ট্রাক দুর্ঘটনায় নিহত মিরসরাই আবু তরাব স্কুলের 7ম শ্রেণীর শিক্ষার্থী নূর মোহাম্মদ রাহাতের মায়ের। সেদিন সকালে স্কুলে গিয়েছিল রাহাত, বিকেলে বাড়ি ফেরে তার নিথর দেহ। প্রত্যেক বছর আমাদেরকে ওরা স্মরণ করে, ছেলের শোকা তো আমরা এটা বলতে পারি। একই অবস্থা 5ম শ্রেণীর শিক্ষার্থী সাকাউত হোসেন নয়ন, রেহানুদ্দিন শুভ, জুয়েল বড়ুয়া ও নয়নশীলের স্বজনদেরও, যার ক্ষত আজও বই বেড়াচ্ছেন তারা। আশা করছিলাম লেখাপড়া মানুষ করম ছেলে আবেদন সব কিছু মানি নিম, পারলাম তা না, মার কিসমত খারাপ। আবু তরাব স্কুলের সামনে স্থাপিত বেদিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে নিহতদের স্মরণ করেন স্থানীয় রাজনৈতিক সামাজিক সংগঠন। দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসার জন্য একটি ট্রমা সেন্টার স্থাপনের দাবি জানান তারা। ফেনী থেকে সীতাকুণ্ড শহর পর্যন্ত এই জনপদের মানুষের পক্ষ থেকে আমার বিনীত আরজ, এই মিরসরাইতে একটা ট্রমা সেন্টার অবশ্যই এখানে দরকার। দোষী চালকের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া সহ নানা কারণে সড়কে মৃত্যুর মিছিল থামছে না বলে মনে করেন সচেতন নাগরিক কমিটির নেতারা। এটাকে কেন্দ্র করে আমরা যদি একটা কাজ করতে পারতাম যে আমাদের দেশে দুর্ঘটনার হার যদি কমাতে পারতাম, সেটা তো আমরা পারি নাই, ব্যর্থ হয়েছি। বাংলাদেশে যারা গাড়ি চালক অশিক্ষিত, অর্ধশিক্ষিত এবং অন্য দিক থেকে যদি বলি যে তাদেরকে প্রশিক্ষণের যে বিষয়টাই, সে প্রশিক্ষণও তাদেরকে দেওয়া হয়নি। 2011 সালের 11 জুলাই চট্টগ্রামের মিরসরাই উপজেলার স্টেডিয়ামে খেলা দেখে শিক্ষার্থীরা খোলা ট্রাকে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মারা যান আবু তরাব স্কুলের শিক্ষার্থী ও অভিভাবক সহ 42 জন। কয়েক মাস চিকিৎসাধীন থাকার পর মারা যান আরও 3 জন। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। তিস্তা ও যমুনার পানির হ্রাস বৃদ্ধিতে কুড়িগ্রাম ও সিরাজগঞ্জে নদী ভাঙন তীব্র হয়েছে। উলিপুরে বিলীন হয়েছে অনেক বাড়িঘর ও ফসলি জমি। ঝুঁকিতে রয়েছে বাঁধ, বাজার, স্কুল সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। আর শাহজাদপুরে নিয়ম না মেনে বাঁধ তৈরি করায় ভাঙন বেড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। তবে পানি উন্নয়ন বোর্ড এ অভিযোগ অস্বীকার করেছে। বর্ষার শুরুতে কুড়িগ্রামে তিস্তা নদীর পানি 2 দফা বিপদসীমার উপর অতিক্রম করেছে। এতে উলিপুরের সাদুয়া, দামারহাট, রাজারহাট সহ বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দিয়েছে। বিলীন হয়েছে 1.5 শতাধিক ঘরবাড়ি। ফসলি জমির পাশাপাশি নদী গর্ভে চলে যাওয়ার ঝুঁকিতে পড়েছে স্কুল, বাজার ও বাঁধ। জমি যতটুকু আসলো তা কত যাওয়া শেষ, কিছু গেছে আর কিছু আছে। এইটুকু যে আমরা রক্ষা কর্ম ইয়ের কোনো আমার পরিকল্পনা নাই। স্থানীয়দের অভিযোগ, 2-1 জায়গা ছাড়া ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড তেমন কোনো ব্যবস্থা নেয়নি। তবে অভিযোগ অস্বীকার করে পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন কবলিত সব এলাকা নজরদারিতে রাখা হয়েছে। ওরা বলছে যে আমাদের 100 মিটার বাজেট, আমরা ওইখানে বাজেট পাস করি, তারপর মানে কাজ হলে যদি কোনো বিবেক করে তাহলে ওখানে বসে দেওয়া যাবে। তিস্তা নদীর রাজারহাট উপজেলায় কালীরহাট নামক এলাকায় আমরা ইতিমধ্যে জিওব্যাগের কাজ শুরু করেছি, আপনারা দেখেছেন। এর বাইরেও আমরা বিভিন্ন জায়গায় ভাঙন দেখা দিচ্ছে, সেগুলো অবজারভেশনে রেখেছি।
কয়েকদিনে বৃষ্টি আর উজানের ঢলে সিরাজগঞ্জের যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তীব্র হয়েছে নদী ভাঙন। শাহজাদপুর উপজেলার পাঁচিল আর পারপাচিল গ্রামে আবাদি ফসল, বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়েছে। স্থানীয়দের অভিযোগ, নিয়ম না মেনে বাঁধ তৈরির সময় বালি উত্তোলন করায় ভাঙন বেড়েছে। বালু তোলার লেগে কেমন ইয়েতে বাড়িটা এসে লাগে আর যে বালু টসকে টসকে ভাঙিয়ে পড়তেছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে নিয়ম মেনে বাঁধ তৈরি করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ড্রেজিংয়ের যে নকশা সেটি সরবরাহ করা আছে এবং নকশা মোতাবেকই তারা কাজ বাস্তবায়ন করছে। এখানে আসলে নকশা মোতাবেক আমাদের বালু উত্তোলন করলে সেখানে আসলে নদী ভাঙনের কোনো সম্ভাবনা নাই। পাঁচিল এলাকায় ৫ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সংস্কারে ব্যয় ধরা হয়েছে ২২ কোটি টাকা। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উন্নতি হলেও সুনামগঞ্জে বন্যার পানি নামছে ধীরে। অনেক গ্রামীণ সড়ক ডুবে থাকা এবং বহু কাঁচা ঘর বিধ্বস্ত হয় ভোগান্তিতে জেলার ১ লাখের বেশি মানুষ। বন্যা নিয়ন্ত্রণে সুষ্ঠু পরিকল্পনার দাবি স্থানীয়দের। পানি উন্নয়ন বোর্ড বলছে পানি নামতে আরও দেরি হবে। দ্বিতীয় দফা বন্যায় এখনও ডুবে আছে সুনামগঞ্জের অনেক গ্রামীণ সড়ক। পানি মারিয়ে গন্তব্যে যেতে পোহাতে হচ্ছে ভোগান্তি। বহু ঘরবাড়ি এখনও তলিয়ে। বন্যার উন্নতি হলেও পানি নামছে ধীরে। দুর্ভোগে ১ লাখের বেশি মানুষ। কোনো চিনুন কিচ্ছু নাই, বেড়াটারও নাই, সব টানি গেছে। কোনো ক্ষমতা নাই আমি ঘর ঠিক করবা। ওই দিয়ে বুঝেন আমার ঘরের অর্ধেক কাকের হানি গেছি কি। সামনে একটা স্কুল আছে, হাই স্কুল আছে, অনেক যেতে যাওয়া আসা যাওয়া অনেক ভোগান্তি। বা এই সামনে রাস্তাঘাটগুলো অনেকগুলো ভাঙছে। ২০২২ সালের ভয়াবহ বন্যার পর চলতি মৌসুমে ২ দফা বন্যা চিন্তায় ফেলেছে হাওরবাসীদের। বন্যা নিয়ন্ত্রণে সুষ্ঠু পরিকল্পনার দাবি তাদের। সুনামগঞ্জে প্রতি বছর ২ থেকে ৩ বার মানুষ বন্যায় কবলিত হয়। এ থেকে পরিত্রাণ পাওয়া উচিত। সরকারের উচ্চ মহলে এই ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। দেশের বিভিন্ন নদীতে পানি বাড়ছে। এ কারণে বন্যার পানি নামতে দেরি হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমাদের সব নদীর পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু এখন যদি কোনো জায়গায় পানি অতিমাত্রায় পানি প্রবেশ করে সেটি কিন্তু ডাউন স্ট্রিমে যেতে সময় লাগে। কারণ হচ্ছে পানির যে হেড ডিফারেন্সটা কিন্তু কম। হেড ডিফারেন্সটা করার কারণে কিন্তু পানিটা একটু নিচে ডাউন স্ট্রিমে যেতে সময় লাগতেছে। এখনও বানের পানি না সরায় ক্ষয়ক্ষতি পুরোপুরি নিরূপণ করতে পারেনি প্রশাসন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার বন্যা পরিস্থিতি নিয়ে আরও জানাতে কুড়িগ্রাম ও সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে কুড়িগ্রাম থেকে জানাবেন সহকর্মী আব্দুল খালেক। খালেক, গতকাল তো চরাঞ্চলগুলোতে পানি বাড়ার খবর পাওয়া গেছে, আজকের পরিস্থিতি জানাবেন। গত ২৪ ঘন্টায় কিন্তু নতুন করে আবার পানি বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ধরলা, ব্রহ্মপুত্র এবং দুধকুমার ৩টি নদ নদীতে কিন্তু পানি বেড়েছে এবং ২টি নদ নদী বিপদসীমার নিচে নেমে গিয়েছিল। এখন কিন্তু আবারও উপরে উঠে 3টি নদ নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে যারা আশ্রয় কেন্দ্র, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ বিভিন্ন জায়গায় ছিলেন তারা কিন্তু আর ঘরে ফিরতে পারছেন না, যদিও তারা ঘরে ফেরার একটা পরিকল্পনা করেছিলেন। পাশাপাশি যারা নৌকায় বসবাস করছেন বা নিজের বাড়িতে চালা করে বসবাস করছেন বা পলিথিন টাঙিয়ে উঁচু স্থানে আছেন তাদেরও কিন্তু দুর্ভোগের সীমা নেই। কারণ গত রাতে কিন্তু ভারী বৃষ্টি হয়েছে পুরো জেলাতেই এবং এই বৃষ্টির কারণে তাদের বন্যার্ত মানুষের ভোগান্তি আরও বেশি বেড়েছে। বিশেষ করে রান্নার, আমরা বিভিন্ন জায়গায় ঘুরে তাদের সাথে কথা বলে যতটুকু জেনেছি যে এখন প্রধান সমস্যা হচ্ছে রান্না করা। প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় ২২,০০০ শুকনো খাবার বিতরণের কথা বলা হলেও অনেক এলাকার মানুষ জানিয়েছেন যে তারা এখনো কোনো ত্রাণ সহায়তা পাননি। আবার কেউ কেউ জানিয়েছেন তারা ১ দফা ত্রাণ সহায়তা পেয়েছেন, যেটা দিয়ে আসলে তাদের কষ্ট লাঘব করা সম্ভব হচ্ছে না। দিনমজুররা আমাদেরকে জানিয়েছেন যে তাদের কাজ আসলে বন্ধ হয়ে গেছে। টানা ১০ দিন ধরে তারা কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে, কাজ করার মতো অবস্থা নেই এবং পুরো চর এলাকা তলিয়ে থাকার কারণে গবাদি পশুর যে খাদ্য সংকট সেটা কিন্তু প্রকট হয়ে উঠেছে এবং অনেক দূর দূরান্ত থেকে তাদেরকে খড় সংগ্রহ করতে হচ্ছে চড়া দামে। সেই খড় দিয়ে তারা গবাদি পশুগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন। আর বেশ কিছু এলাকায় আমরা দেখেছি যে নদীর ভাঙন কিন্তু তীব্র আকার ধারণ করেছে এবং ভাঙন কবলিত মানুষরা তাদের টিনের চাল সহ মালামাল নিয়ে বিভিন্ন এলাকায়, বিশেষ করে স্কুলগুলোতে তারা আশ্রয় নিয়েছে এবং স্কুলগুলোর এখন যে অবস্থা তাতে পুরো ২ মাস ধরে এই স্কুলগুলোতে কোনো কার্যক্রম চালানো সম্ভব হবে বলে মনে হয় না। সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে পরবর্তী সময়ে তারা বিকল্প পাঠদান করে তারা এই স্কুলগুলোতে শিক্ষার্থীদেরকে নিয়ে আসবেন। আর আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি যে
প্রায় 8,000 হেক্টর জমির ফসল কিন্তু নিমজ্জিত রয়েছে 10 দিনেরও বেশি সময়। ফলে কৃষকরা আশঙ্কা করছেন যে তাদের বীজতলা সহ বেশ কিছু ফসল আসলে তারা আর ঘরে পাবেন না। পাট, কৃষি বিভাগ বলছে যে পাটের কিছু ক্ষতি হবে, আবার কিছু হয়তো তারা ঘরে তুলতে পারবেন। অন্যান্য যে ফসলগুলো আছে সেগুলো সম্পূর্ণরূপে বিনষ্টের আশঙ্কা করছেন তারা। খালেক, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার সুনামগঞ্জের পরিস্থিতি জানবো। সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, সুনামগঞ্জে তো পানি খুবই ধীর গতিতে নামছে, পানি উন্নয়ন বোর্ড বলছে যে এটি নামতে আরও দেরি হবে। সেক্ষেত্রে মানুষের ভোগান্তি লাঘবে কি ধরনের ব্যবস্থা প্রশাসন থেকে নেওয়া হয়েছে? দেখুন, সুনামগঞ্জের মানুষ গত 1 মাস যাবৎ কিন্তু নানাবিধ দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। 1 মাস যাবতই সুনামগঞ্জের মানুষ বলা যায় পানিবন্দী। এর মধ্যে গত 48 ঘন্টা সুনামগঞ্জে কিন্তু মুষলধারে বৃষ্টি হয়েছে, যার ফলে পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে, নদ নদীর পানি। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে যদিও বৃষ্টিপাত হচ্ছে, সুনামগঞ্জ তথা ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হচ্ছে, তো এই মুহূর্তে বন্যার কোনো শঙ্কা করছেন না। তারপর আমরা দেখছি যেভাবে বৃষ্টিপাত হচ্ছে সেভাবে আর এখন এমনিতেই চলমান বন্যা রয়েছে, এর মধ্যে আবার যদি পানি বাড়ে তাহলে কিন্তু দুর্ভোগের মধ্যে দুর্ভোগটা আরো 3 গুণ হয়ে যাবে। এমনিতেই আমরা এখন 2 দফা বন্যার মধ্যে আছি, আবার 3 গুণ অর্থাৎ 3 দফা বন্যায় পড়ে যাবে। তো পানি উন্নয়ন বোর্ড যেটা বলছে, যদিও বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে বন্যার সংখ্যা নেই। আর গত 1 মাস যাবৎ মানুষ যে পরিমাণ দুর্ভোগে পোহাচ্ছে, এখন পানি নামতে ধীর গতি হাওর অঞ্চলে, বিশেষ করে হাওর অঞ্চলে একেবারেই ধীর গতিতে পানি নামছে। যে সমস্ত বাড়ির সামনে পানি ছিল সেই সমস্ত বাড়ির সামনে 15 দিন যাবত এখনো পানি আছে। যে সমস্ত বাসা বাড়িতে পানি প্রবেশ করেছিল কিছুটা নেমেছে, কিন্তু কাঁচা ঘরবাড়ি সেই সব বাসা বাড়িতে আসলে বসবাসের অনুপযোগী। বিশেষ করে আমি যদি বলি নিম্নয়ের মানুষের যে কাঁচা ঘরবাড়ি, অনেক প্রায় হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে। এই মুহূর্তে আসলে জেলা প্রশাসন যেটা বলছেন, আমি কথা বলেছিলাম জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সাথে, যেহেতু এখনো চারদিকে পানি আছে সেহেতু এখন পর্যন্ত কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা কিন্তু প্রশাসন নিরূপণ করতে পারেনি। তবে প্রশাসন যেটা বলছেন যে ক্ষয়ক্ষতি নিরূপণ করার পর যারা প্রকৃত অর্থে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে পুনর্বাসনের আওতায় নিয়ে আসবে। তবে এটা একটা আসলে দীর্ঘমেয়াদী একটি প্রকল্প। আমরা আপনাকে যদি একটু ছোট্ট করে বলি, 2022 সালে প্রলয়ঙ্কারী যে বন্যা হয়ে গিয়েছিল, সেই বন্যায় মানুষের অনেক হাজার হাজার কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছিল। এখনো পর্যন্ত অধিকাংশই আসলে এখন পর্যন্ত সংস্কারের আওতায় আসেনি। যারা একেবারে নিম্নআয়ের মানুষ, যে সমস্ত মানুষ গুটি কয়েক পেয়েছিল তারাই পেয়েছে, কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু 2022 সালের পরে আর পায়নি। এখন যে চলমান বন্যা রয়েছে সেই বন্যায় সরকারি প্রশাসনের সহায়তা পাবে, সেটাও আসলে অনেকটা একটা দুশ্চিন্তার মধ্যেই আছে এই এলাকার মানুষ। আমি যদি সুনামগঞ্জের তাহিরপুর এবং বিশ্বম্বরপুর উপজেলার কথা বলি, এই 2 উপজেলার সবচেয়ে বেশি দরিদ্র পরিবারের যে পরিমাণ আমরা দেখেছি ক্ষয়ক্ষতি হয়েছে, এই মুহূর্তে যদি সরকার এবং বিত্তবানদের যদি এগিয়ে না আসে তারা আসলে ঘুরে দাঁড়ানো খুব কঠিন হয়ে যাবে। আরেকটা বিষয় আমি একটু বলে রাখি, বিশেষ করে সুনামগঞ্জের যে গ্রামীণ সড়ক, এখন পর্যন্ত আমরা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে যেটা পেয়েছি, প্রায় 600 কিলোমিটার সড়ক বিধ্বস্ত হয়ে গেছে। আর এই সড়ক দিয়ে এখন যান চলাচল তো দূরের কথা, এই সড়ক দিয়ে আমরা দেখেছি মানুষ পায়ে হেঁটে যাওয়াটাও অনেকটাই দুষ্কর হয়ে গেছে। এই সড়ক কবে নাগাদ আবার সংস্কার হবে সেটাও কিন্তু একটা চিন্তার বিষয়। কারণ আবারও বলতে হয়, 2022 সালে যে সড়কের যে ক্ষয়ক্ষতি হয়েছিল সেই সড়কই এখন পর্যন্ত মেরামত হয়নি। আবার এখন যে 2 দফা বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে সড়কের, সেটা কবে নাগাদ সংস্কার হবে সেটা আসলে এখন অনেকটাই চিন্তার বিষয়। সুনামগঞ্জের মানুষের মধ্যে একটা চিন্তার ভাঁজ তৈরি হয়েছে। আমরা কথা বলেছিলাম স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার হোসেনের সাথে, তিনিও আমাদেরকে বলেছেন 2022 সালের একটি প্রকল্প আছে সড়ক সংস্কারের প্রকল্প, সেই প্রকল্পের আওতায় বর্তমান যে চলমান বন্যা রয়েছে এই বন্যা ক্ষয়ক্ষতির কাজ করবেন বলে, তাও আগামী 3 থেকে 4 মাস সময় লাগবে। তো সার্বিকভাবে আমরা বলতে পারি সুনামগঞ্জের বন্যা পরবর্তী যে অবস্থা মানুষের একটা ভালো নেই। কুড়িগ্রাম এবং সুনামগঞ্জ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে হত্যা নয়, প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়াই ছিল হুমকিদাতা সোহাগ মিয়ার উদ্দেশ্য। এর আগে প্রতারণার মামলায় গ্রেপ্তার হয়েছিল সোহাগ। বুধবার বিকেলে হবিগঞ্জে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার আক্তার হোসেন।
জানান ব্যারিস্টার সুমনকে ফাঁদে ফেলার চেষ্টা করেছিল সোহাগ। এরই এক পর্যায়ে জীবনের ঝুঁকি আছে বলে সুমনকে হুমকি দিয়ে টেলিফোন করে সে। এ বিষয়ে গত 28 জুন চুনারুঘাট থানায় সাধারণ ডায়েরি করেন ব্যারিস্টার সুমন। পরে পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে সিলেট থেকে গ্রেপ্তার করে সোহাগকে। ডার্ক ওয়েবসাইটে গিয়ে একটি লিঙ্ক পায়, সেটা হলো হিটম্যান ওয়েব যে লিঙ্ক, সেই লিঙ্কে সে একটা গল্প দেখে। তো সেও সেই গল্পের ছলেই মনে করেছিল যে আমিও দেখি কিছু টাকা পয়সা এইভাবে ইনকাম করতে পারি কিনা। মাদারীপুরে 2 শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। মা তাহমিনা তাবাসসুমকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেল 5:30টার দিকে শহরের সবুজবাগ এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলো হালিম তাহমিনা দম্পতি, 3 বছরের শিশু জান্নাতুল ও 2 বছরের মেহরাজ। পুলিশ জানায় সৌদি প্রবাসী হালিম খানের স্ত্রী তাহমিনা মাদারীপুরের সবুজবাগ এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। বিকালে বাসার দরজা বন্ধ দেখে প্রতিবেশীরা ডাকাডাকি করে। কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে দরজা ভেঙে 2 শিশুর মরদেহ উদ্ধার করে। এ সময় ঘর থেকে তাহমিনাকে আটক করা হয়। হত্যার বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় উপস্থিত লোকজন সহ দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেন এবং ভিতরে প্রবেশ করে বাচ্চা দুটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং পরবর্তীতে যাচাই বাছাই করে দেখা যায় বাচ্চা দুটি মৃত অবস্থায় পড়ে আছে। তৎক্ষণাৎ বাচ্চা দুটির মাকে সাথে সাথে পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং এরপরে আমরা এখানে প্রাথমিক আমাদের যে তদন্ত কার্যক্রম পরিচালনা শুরু করি। সরকারি বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠানের গাফিলতির কারণে এডিস মশা নির্মূল করা যাচ্ছে না, এমন মন্তব্য করে ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলেনুর তাপস বলেন, মশা নিধনে কেউ চাইলে সহযোগিতা করবে সিটি কর্পোরেশন। বুধবার সকালে রাজধানীর টিকাটুলির এক স্কুল পরিষ্কার অভিযানে গিয়ে একথা বলেন তিনি। ডেঙ্গুর প্রকোপ শুরু জুন থেকেই। সারা দেশে 4000-এর বেশি আক্রান্তের মধ্যে ঢাকার 2 সিটিতে প্রায় 1500, মারা গেছেন 34 জন। রাজধানীর মুগদা হাসপাতালে বর্তমানে ডেঙ্গু রোগী 19 জন, বেশিরভাগই খিলগাঁও বাসাবো জুরাইন এলাকার বাসিন্দা। দাঁত দিয়ে রক্ত পড়ছে, মারি দিই। পরে আমি আইসি ডেঙ্গু মুগদা পরীক্ষা করাইছি, সাথে সাথে আমার ভর্তি করাই দিচ্ছে। 5 দিন ধরে জ্বর থাকেই খালি, আর আপনার মাথা ব্যথা, পেট ব্যথা, তারপর পরীক্ষা করা হয়েছে, তারপর ডেঙ্গু ধরা পড়ছে। জ্বর হয়েছে যেদিন, পরদিন শরীর ব্যথা হয়ে গেছে পুরো। পরে 8 দিন হাসপাতালে মানে টেস্ট করাইছি, রিপোর্টে ধরা গেছে যে ডেঙ্গু হয়েছে। ডেঙ্গুর এমন পরিস্থিতির জন্য রাজধানীর অংশীজনদের দায় দেখছেন মেয়র তাপস। টিকাটুলির শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিদর্শনে এসে মেয়র বলেন, সব প্রতিষ্ঠান দায়িত্বশীল হলে ডেঙ্গু নির্মূল করা সম্ভব। কোথাও যেন পানি জমে না থাকে সেই বিষয়টা নিশ্চিত করা, কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানও এখানে নেই, কোনো কর্তৃপক্ষের কোনো কর্মকর্তাও এখানে নেই, কেউ কোনো দায়িত্ব গ্রহণ করছে না। এটা আমাদের জন্য অত্যন্ত দুরূহ করে তুলছে, কঠিন করে তুলছে। এই যে দায়িত্বহীনতা, এই যে অবহেলা, এই যে গাফিলতি, এর কারণে কিন্তু ঢাকাবাসী ভুক্তভোগী হচ্ছে। গত 1 মাসে 400-র বেশি শিক্ষা প্রতিষ্ঠানে মশা নিধন অভিযান চালিয়েছে ডিএসসিসি। কোনো প্রতিষ্ঠান চাইলে সিটি কর্পোরেশন পরিচ্ছন্নতায় সহযোগিতা করবে বলেও জানান মেয়র তাপস। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঋতু পরিবর্তনের কারণে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বেড়েছে জ্বর, সর্দি, কাশির প্রকোপ। হাসপাতালে বেড়েছে দ্বিগুণ রোগীর চাপ। শয্যা সংকট দেখা দেওয়ায় রোগীদের জায়গা হয়েছে হাসপাতালে মেঝেতে। হঠাৎ রোগী চাপ বেড়ে যাওয়ায় হিমশিম অবস্থা কর্তৃপক্ষের। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় হঠাৎ বেড়েছে সর্দি কাশিতে আক্রান্ত রোগীর সংখ্যা। গত 15 দিনে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ রোগী। আমার আছে প্রেশার, জ্বর, কাশি, গ্যাস। চিকিৎসা এখানে সেবামূলক হিসাবে ভালোই আছে, সমস্যা নাই। এখানে সবসময় তো রোগী থাকবে, জাম হয়ে থাকে। কোনো বেডশিট পাইনি কো, আমরা হাসপাতালের বারান্দায় বিছানাপাতি বসে আছি। হাসপাতালটিতে শয্যা সংখ্যা 50 হলেও প্রতিদিন অন্তত 100 রোগী ভর্তি হচ্ছেন এখানে। শয্যা না পেয়ে হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে অনেক রোগীকে। অনেকে আবার অতিরিক্ত চাপের কারণে বহির্বিভাগে সেবা না নিয়েই ফিরে যাচ্ছেন। আমার স্ত্রী ঠান্ডা, কাশি, জ্বর, এই জন্য হাতদির হাসপাতালে নিয়ে আসছে, ডাক্তার দেখেছে। অতিরিক্ত যে জ্বর হয় হসপিটালে ভর্তি নিচ্ছে, বহির্বিভাগে ওষুধও দিচ্ছে কিছুটা।
হাসপাতালে রোগী চাপের কথা স্বীকার করেছেন চিকিৎসকরা। বলছেন ঋতু পরিবর্তনের কারণে 90% রোগী জ্বর সর্দি কাশিতে আক্রান্ত হয়ে সেবা নিতে আসছেন। যেহেতু আমাদের 50 বেডের হসপিটাল, পেশেন্ট কিছু মেঝেতে থাকা লাগছে, এটা আসলে মানবিক দিক থেকে কোনো রোগীকেই আমরা সেবা না দিয়ে ফিরিয়ে দিতে পারি না। এটা আমাদের মানবিকতার বিষয়। এই মানবিক দিকগুলো বিবেচনা করে আমরা রোগীকে সর্বাত্মক সহযোগিতার চেষ্টা করছি। হাসপাতালটিতে আলমডাঙ্গা ছাড়াও মেহেরপুরের গাংনী ও কুষ্টিয়ার একাংশ থেকে সেবা নিতে আসেন রোগীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চলতি বছর ফেব্রুয়ারি থেকে 9 জুলাই পর্যন্ত সাপের কামড়ের 610টি ঘটনায় 38 জনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের লাইন ডিরেক্টর অধ্যাপক রুবেদ আমিন। এই সময় সবচেয়ে বেশি রোগী ভর্তি হন রাজশাহী মেডিকেলে। সেখানে জানুয়ারি থেকে এ পর্যন্ত ভর্তি হয়েছেন 416 জন, যার মধ্যে মারা গেছেন 11 জন। এদের মধ্যে 5 জনকে রাসেলস ভাইপার কামড়েছিল। চিকিৎসকেরা জানান সময় মতো অ্যান্টিভেনম প্রয়োগ করা হলে বেশিরভাগ রোগী শঙ্কামুক্ত হতে পারেন। তাই সাপে কামড়ানোর রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ তাদের। 100 মিনিট যেন শব্দ আমরা যেন না বলি, কারণ অনেকদিন পরেও কিন্তু অ্যান্টিভেনম দেওয়ার সুযোগ আছে। অ্যান্টিভেনমের পার্শ্ব প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করতে হবে, কারণ এটা ঘোড়ায় তৈরি করা হয়। প্রয়োজন হচ্ছে ফলো আপ করা, কারণ দীর্ঘমেয়াদী শারীরিক এবং মানসিক প্রতিক্রিয়ার সম্ভাবনা হতে পারে। আমাদের স্টাডিতে আমরা দেখেছি প্রায় 10% মানসিক ধরনের সমস্যা কিন্তু স্নেক বাইটের কেজে হতে পারে। এক প্রকল্প পরিচালকের 82টি ব্যাংক হিসেবে লেনদেন 138 কোটি টাকা, তথ্য সরকারের আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU এর। তার 60টি ব্যাংক হিসেব জব্দ করেছে সংস্থাটি, যেখানে মিলেছে 30 কোটি 66 লাখ টাকা। মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রে সড়ক অংশের প্রকল্প পরিচালক জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত ব্যাংক হিসেবে এই অস্বাভাবিক লেনদেন হয়েছে 12 বছরে। যোগাযোগ করা হলে প্রকল্পের পিডি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে বলেছেন এসব লেনদেনের কিছুই জানেন না তিনি। সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিভিন্ন সময় ঠাকুরগাঁ, গোপালগঞ্জ ও রাজশাহীতে কর্মরত ছিলেন। এখন তিনি মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের সড়ক উন্নয়ন অংশের পিডি। BFIU গোয়েন্দা এর প্রতিবেদন তথ্য 2015 সালে প্রকল্প পরিচালক হওয়ার পর থেকে এ পর্যন্ত তার নামে বেতন ভাতা বাবদ জমা হয়েছে 98 লক্ষ টাকা। অথচ তার 77টি এফডিআর সহ মোট 82টি ব্যাংক হিসেবে লেনদেন হয়েছে 138 কোটি 31 লক্ষ টাকা। ব্যাংক হিসেবে দেখা যায় 2012 সাল থেকে 2024 সাল পর্যন্ত হিসেবগুলোতে 84 কোটি 49 লক্ষ টাকা জমা হয় এবং 53 কোটি 92 লক্ষ টাকা তোলা হয়েছে। বিভিন্ন ব্যাংকের 7 অ্যাকাউন্টে সর্বশেষ জমা আছে 30 কোটি 66 লক্ষ টাকা। অথচ মোহাম্মদ জাহাঙ্গীর আলমের আয়কর বিবরণীতে গত বছর নিট সম্পদ 4 কোটি 10 লাখ টাকা আর আয় মাত্র 32 লক্ষ 17,724 টাকা। তবে BFIU এর প্রতিবেদন সত্য নয় বলে দাবি প্রকল্প পরিচালকের। কিছু থাকে কিছু নাই, এগুলো হয়তো কিছু মিস ইন্টারপ্রেট হয়েছে। যেটা বললেন এটা তো আমি চাকরি ছেড়ে দিয়ে চলে যেতাম এত টাকা হইলে। একজন সরকারি কর্মকর্তার ব্যক্তিগত ব্যাংক হিসাবে এত বিপুল অঙ্কের লেনদেনকে বিস্ময়কর বলছেন দুদকের আইনজীবী। এতগুলি টাকা, অস্বাভাবিক টাকা, এটা হওয়ার কথা না। এখন এটা কিভাবে হলো, কিভাবে উনি আয় রোজগার করলো, অথবা এই টাকাটার উৎস কি, এটা BFIU নিশ্চয়ই এটা দেখছে। এখন BFIU যখন জব্দ করেছে তখন এটা ধরেই নিতে হবে এটা সাসপিশিয়াস ট্রানজ্যাকশন। BFIU এর প্রতিবেদনে জানানো হয় জাহাঙ্গীরের স্ত্রী ও সন্তানদের স্থাবর ও অস্থাবর সম্পদের অনুসন্ধান চলছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উচ্চ মূল্যস্ফীতির কারণে সঞ্চয়পত্র কেনার চেয়ে ভাঙার প্রবণতা বাড়ছে। ফলে গত 2 অর্থ বছরে সঞ্চয়পত্রের নিট বিক্রি কমেছে। অর্থনীতি বিশ্লেষকেরা বলছেন মূল্যস্ফীতির বিবেচনায় সঞ্চয়পত্রে মানুষের আগ্রহ বাড়াতে সুদহার বাড়াতে হবে। পরিশোধ সহজ হওয়ায় সরকারকে সঞ্চয়পত্র থেকে ঋণ নেওয়ার পরামর্শ তাদের। সাধারণ মানুষের বিনিয়োগের সবচেয়ে নিরাপদ মাধ্যম সঞ্চয়পত্র। তবে সুদ হার কমানো, ধারাবাহিক উচ্চ মূল্যস্ফীতির কারণে সঞ্চয়পত্র কেনার প্রবণতা কমছে। আবার ট্রেজারি বন্ড, ব্যাংক আমানতে বাড়তি সুদের ফলেও সঞ্চয়পত্রে বিনিয়োগ কমছে।
পিবিএস এর তথ্যে দেখা যায় এক বছরে প্রতি মাসে গড়ে মূল্যস্ফীতির হার ছিল 9.73%। ফলে সঞ্চয়পত্রে বিনিয়োগ করে কর বাদ দিয়ে যা থাকে তা মূল্যস্ফীতির প্রায় কাছাকাছি। এতে তেমন লাভ থাকে না বলে জানালেন গ্রাহকরা। দ্রব্যমূল্যের তীব্র কষাঘাতে মানুষ জর্জরিত, সেখানে যেখানে ইন্টারেস্ট বাড়ার কথা সেখানে সর্বস্তরে সরকার সেখানে মানুষের ক্রয় ক্ষমতা থেকে কমিয়ে ইন্টারেস্ট কমাই দিছে। দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, তেমনি আবার সঞ্চয়পত্রের রেটটা কমে গেছে। 2023-24 অর্থ বছরে সঞ্চয়পত্র থেকে 18,000 কোটি টাকা ঋণের লক্ষ্য নেয় সরকার, কিন্তু মে পর্যন্ত 11 মাসে বিক্রির চেয়ে 17,742 কোটি টাকা বেশি আসল পরিশোধ করতে হয়েছে। আগের অর্থ বছর একই সময় নিট বিক্রি ঋণাত্মক ছিল 3,028 কোটি টাকা। বিদেশি ঋণটা অনেকটা মধ্যমেয়াদী স্বল্প মেয়াদী থাকে, দীর্ঘমেয়াদী আছে, সঞ্চয়পত্রটা অনেক সময় মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী। অতএব সরকারের সুদ এবং আসল শোধ করা তারা থাকে না, চাপ থাকে না। একজন ব্যক্তি পারিবারিক সঞ্চয়পত্রে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে লাখ প্রতি মাসে 912 টাকা পাবে। তার চেয়ে বেশি টাকার সঞ্চয়পত্র কিনলে ধারাবাহিকভাবে সুদ কমবে। এতে সাধারণ মানুষের আগ্রহ হারাচ্ছে বলে মত বিশেষজ্ঞদের। সঞ্চয়পত্রের যে রেট তার কাছাকাছি এফডিআর রেট পাওয়া যাচ্ছে, এবং এফডিআর রেট যদি তার কাছাকাছি পাওয়া যায় মানুষ তাড়াতাড়ি এফডিআর ভাঙতে পারে, যে কোনো সময় ভেঙে ফেলতে পারে। 2024-25 অর্থ বছরে 15,400 কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলা ও উন্নত দেশ করতে বাংলাদেশকে সব সহযোগিতা করবে জাপান। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রীর সঙ্গে সাক্ষাতে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত। এদিকে প্রকল্প বাস্তবায়নে যে কোনো অনিয়ম ঠেকাতে কঠোর অবস্থানে সরকার। আইএমডি কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ে বলেছেন পরিকল্পনা মন্ত্রী। মেট্রো রেল, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র সহ ছোট বড় 40টি প্রকল্পে অর্থায়ন করেছে জাপান। বাংলাদেশের সবচেয়ে বড় ঋণদাতা একক দেশ জাপানের কাছে ঋণ ছাড়িয়েছে $10 বিলিয়ন। সরকারি ব্যয়ের দক্ষতা বাড়াতে পাবলিক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমেও সহযোগিতা করেছে দেশটি। এ খাতের পরবর্তী প্রকল্পেও টোকিওকে পাশে চায় ঢাকা। বুধবার পরিকল্পনা মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে দেশটির রাষ্ট্রদূত জানান, চাহিদা মতো সহায়তা অব্যাহত রাখবে জাপান। বাংলাদেশ 2026 সালে উন্নয়নশীল দেশে উন্নীত হবে, আর আগামী বছর নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু করবে। 2041 সালে উন্নত রাষ্ট্র হওয়ার লক্ষ্য। এইসব বিবেচনায় নিয়ে এই বছর আমরা কান্ট্রি অ্যাসিস্ট্যান্স পলিসি পর্যালোচনা করব। চাহিদা অনুযায়ী সহায়তার অগ্রাধিকার খাতগুলো ঠিক করব। এদিকে পরিকল্পনা কমিশনের মূল্যায়ন ও বাস্তবায়ন বিভাগে মতবিনিময় সভায় ঘুষ দুর্নীতিকে কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দেন মন্ত্রী। তাগিদ দেন নির্ধারিত সময় ও খরচে প্রকল্প বাস্তবায়নে আরও তৎপর হওয়ার। তারা যদি যারা স্টেক হোল্ডার তাদেরকে যদি তারা কন্ট্রোলে না রাখেন, না দেখেন, সিরিয়াসলি না দেখেন, কঠিনভাবে না দেখেন, তাহলে ভুল হয়ে যাবে, অর্থাৎ প্রকল্প লিঙ্গানিক হবে। এক পরিচালকের অধীনে একাধিক প্রকল্প সম্ভাব্যতা যাচাইয়ের দুর্বলতা দূর করার নির্দেশও দেন মন্ত্রী। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।